رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما أجمعين إن شاء الله بسم الله। আচ্ছা, আমরা হচ্ছে গত যে ক্লাসটা সেটা একবার জাস্ট একটু দেখি কি শেষ করেছিলাম, সেটা জাস্ট একবার শুধু হেডিং গুলো ইনশাল্লাহ আমরা দেখবো। এখানে আমরা শেষ করেছিলাম, যদি একটু খেয়াল করি, যে এখানে অ্যারাবিক অ্যালফাবেট। আমি কি একটু সামারি করব না সরাসরি লেসন 4 থেকে শুরু করব? আমার মনে হয় 4 থেকে শুরু করলে ভালো হবে, কারণ এটা হচ্ছে মানে অনেকটা সময় লাগবে, তো নতুন কিছু আছে ওখানে। হ্যাঁ, আমরা তো আচ্ছা 3 পর্যন্ত কাভার দিয়েছি কালকে, বেশ হ্যাঁ, ডিটেল। 3 পর্যন্ত ঠিক আছে। আমার এখানে মনে হয়। আমরা হচ্ছে অ্যারাবিক অ্যালফাবেট দেখেছিলাম, যে অ্যারাবিক অ্যালফাবেট হচ্ছে টোটাল 29টা, তার মধ্যে 28টা হচ্ছে ভাওয়েল সাইন ছিল, মানে সরি ভাওয়েল বলছি, কনসোনেন্ট। আর একটা ছিল ভাওয়েল, আলিফ। মানে হচ্ছে এখানে আলিফের উপরে জের জবর কখনোই বসানো যায় না। আলিফের উপরে জের জবর বসাইলে সেটা হামজা হয়ে যায়। যেমন হচ্ছে আমরা যখন হচ্ছে আলিফের উপরে জবর লিখবো, এভাবে লিখতে পারি না। আলিফের উপর জবর লিখতে গেলে এভাবে লিখতে হয়, জের লিখতে গেলে এভাবে লিখতে হয়, আর পেশ লিখতে গেলে এভাবে। মানে আলিফটাকে চেয়ার হিসেবে ব্যবহার করে উপরে হামজা লিখে আপনাকে কি করতে হবে, এটার উপরে যে জবর জের পেশ যেটাই হোক বসাইতে হবে। তো এটা আমরা দেখেছি, এটা আবার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ম্যাচ করে না। এটা হচ্ছে মিডল ইস্টের যে হচ্ছে যাদের ল্যাঙ্গুয়েজটা আরবিক, তারা বলেছে এটা হচ্ছে রুলস। এটা এইভাবে সরাসরি আলিফের উপরে আমরা এভাবে যে জবর দেখতে পাই, এভাবে লেখা যাবে না, এটা ফুল গ্রামাটিক্যালি রং। তো এখানে আমরা দেখেছিলাম যে আলিফের উপরে জের জবর পেশ কোনোটাই বসে না, আলিফ বাদে বাকি যে 28টা আছে সেটার উপরে জের জবর পেশ বসানো যায়। এবং এই জন্য যেগুলোর উপরে কি জের জবর পেশ বসানো যায় সেগুলোকে বলা হচ্ছে কনসোনেন্ট, এবং সেগুলোর স্পিচ সাউন্ড আছে। এবং হচ্ছে আলিফের কোনো স্পিচ সাউন্ড নাই, কিন্তু আলিফ দুইটা কাজে ব্যবহার করা হয়। এভাবে হামজার চেয়ার হিসেবে, এই যে হামজা দেখেন তো চেয়ার হিসেবে ব্যবহার করে, মাথার উপরে হামজা বসছে না, আবার হচ্ছে এখানে হামজা বসছে, এই যে চেয়ার হিসেবে যে ব্যবহার করছে, এটা এটার জন্য আলিফের একটা ব্যবহার। আরেকটা আলিফ হচ্ছে আমরা এক আলিফ পরিমাণ টানার জন্য হচ্ছে আলিফটা ব্যবহার করি। এটা আল্লাহর মতো আমরা দেখেছিলাম। আচ্ছা, এরপরে একটু যদি খেয়াল করি, যে অ্যারাবিক পার্টস অফ স্পিচ দেখেছিলাম। অ্যারাবিক পার্টস অফ স্পিচ কয়টা ছিল? মানে ইংলিশে তো 8টা। ইংলিশে 8টা। ইংলিশে 8টা পার্টস অফ স্পিচে এখানে যে কাজটা করেছে, যে 8টাকে 3টা ক্যাটাগরিতে ডিভাইড করেছে। ঠিক আছে। এরপর আমরা দেখেছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এরপর দেখেছিলাম পার্টিকেল অফ ইন্টারোগেশন। এইগুলো আল্লাহর মতো আমরা শেষ করেছি। এরপরে দেখেন, এখানে ওনার লেসন গুলাই আল্লাহর মতো আমরা দেখছি। এইখানে দেখেন, ওই যে এগুলো রিভাইজ করেছিলাম গতদিনে, যে হচ্ছে এখানে অ্যারাবিকে যে যে কথাটা বললাম, 29টা অ্যালফাবেটের মধ্যে 28টা হচ্ছে কনসোনেন্ট, আর আলিফটা হচ্ছে এলনগেশন, মানে এক আলিফ পরিমাণ টেনে পড়ার জন্য, আর হামজার চেয়ার হিসেবে ব্যবহার করা হয়। এরপরে দেখেন ইংলিশে যে 8টা পার্টস অফ স্পিচ আছে, অ্যারাবিকে সে 8টাকে 3টা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ভার্ব, পার্টিকেল, আর হচ্ছে নাউন। পার্টিকেলের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে প্রিপোজিশন, ইংলিশে যে প্রিপোজিশন, আর হচ্ছে কনজাংশন। কনজাংশন, ঠিক আছে। আর হচ্ছে ভার্ব বলতে তো ভার্ব, আর বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে নাউনের মধ্যে। ঠিক আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, এগুলো হচ্ছে নাউনের মধ্যে, বাকি 5টা। এরপরে দেখেন দেখেছিলাম যে ভাওয়েল সাইন কয়টা আছে? 3টা। একটা হচ্ছে জবর, একটা হচ্ছে জের, আর একটা হচ্ছে পেশ। জবরকে বলা হচ্ছে মানে মানে মিডল ইস্ট আবার এটাকে জবর বলে না, এটাকে হচ্ছে অরিজিনালি বলে হচ্ছে ফাতা। ওখানে কেউ জের জবর বললে কেউ বুঝবে না, এটা শুধু ইন্ডিয়ান পাকিস্তান এইখানে হচ্ছে আপনার এই জের জবর ব্যবহার করা হয়। মিডল ইস্টে এটাকে অন্য নামে ডাকে। তো এই জন্য যখন হচ্ছে হায়ার স্টাডি পারপাসে যাবেন, তখন কিন্তু ওখানে বাইরে থেকে মানে কোর্স করতে গেলে ওরা কিন্তু জের জবর বলবে না, এটাকে বলবে হচ্ছে ফাতা, এটাকে বলবে হচ্ছে কাসরা, আর এটাকে বলবে দাম্মা। এই যে এখানে দেখেন আছে দাম্মা, মানে হচ্ছে পেশ। এটা অরিজিনাল নেম।
আমরা যেটা জানি ওটা নিজের মতো করে বানানো। ঠিক আছে, এগুলো অরিজিনাল, মানে যে যাদের ল্যাঙ্গুয়েজ তারা বলেছে একেবারে শুরু থেকে, ল্যাঙ্গুয়েজ যখন থেকে গ্রামারের রুলস গুলো তখন থেকে এই নামে সবাই ডাকে এটাকে। আচ্ছা, এখানে এটাকে বলছে দাম্মা, জব মানে পেশ, ফাতা হচ্ছে জবর, কাসরা হচ্ছে জেরা, সাদ্দা হচ্ছে তাজদিদ, আর সুকুন মানে তো আমরা জানি, সুকুন হচ্ছে যে অ্যাবসেন্স অফ ভাওয়েল সাইন, এই যে এখানে যে কোনো লেটারের উপর ভাওয়েল সাইন না থাকা। এরপরে আরেকটা কি আছে, এইগুলাকে ডাবল করে দিলে আবার আরেকটা আছে না, যেটাকে আমরা বলছি তানবিন। প্রত্যেকটাকে ডাবল করে দিলে তানবিন, এবং সেটা আগে ছিল কি আ সাউন্ড, ই সাউন্ড, আর এখানে উ সাউন্ড, আর ডাবল করে দেওয়ার পরে আন হয়ে গেছে ইন, আর হচ্ছে উন। এরপরে দেখেন একালি পরিমাণ টানার জন্য আমরা কি ব্যবহার করি, মানে জবরকে, কোন একটা লেটারের উপর হয়তো জবর বা ফাতা আছে, সেটাকে একালি পরিমাণ টানার জন্য আমরা একটা আলিফ ব্যবহার করি। আর হচ্ছে কোন একটা বর্ণের উপর পেশ আছে, একালি পরিমাণ টানার জন্য ওয়াও ব্যবহার করি। আর হচ্ছে কোন একটা বর্ণের নিচে জের আছে, সেটাকে একালি পরিমাণ টানার জন্য আমরা ইয়া ব্যবহার করি। ঠিক আছে, মানে সুকুনযুক্ত, সুকুনযুক্ত আলিফ এখানে ব্যবহার করে একালি পরিমাণ টানার জন্য। এখানে পেশের পরে, পেশযুক্ত কোন একটা লেটারের পরে হচ্ছে আমরা সুকুনযুক্ত ওয়া ব্যবহার করি একালি পরিমাণ টানার জন্য। আর সুকুন মানে সরি, এখানে হচ্ছে জের যুক্ত কোন একটা লেটারকে একালি পরিমাণ টানার জন্য আমরা ইয়া ব্যবহার করি। এটা এখানে বলা আছে 5-এ। আর 6-এ বলা আছে কি দুইটা প্রোনাউন, একটা হচ্ছে হাজা মানে হচ্ছে দিস, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেহেতু দিস এন্ড দ্যাট বলতে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন জানি। আর জালিকা মানে দ্যাট। হাজা হচ্ছে হাজা মানে দিস, যেটা কাছের জিনিসকে মিন করার জন্য, পয়েন্ট আউট করার জন্য ব্যবহার করে। জালিকা হচ্ছে দূরের জিনিসকে পয়েন্ট আউট করার জন্য। আরেকটা জিনিস দেখেছিলাম এখানে দেখেন, পার্টিকেল অফ ইন্টারোগেশনের মধ্যে যেটা ছিল হামজা জবর মানে অক্সিলারি ভার্বটাকে সামনে এনে যখন কোয়েশ্চেন করি ইংলিশে, যেমন যদি বলি দিস ইজ এ, ঠিক আছে, হামজা জবর শুরুতে থাকার অর্থ কি, ইজ দিস এ বুক, মানে অক্সিলারিটাকে সামনে এনে যে কোয়েশ্চেনটা আমরা করি, যেটাকে আমরা ইংলিশে বলছি ইয়েস নো বেসিসে কোয়েশ্চেন। ঠিক আছে, যেটার আনসার কি ইয়েস নো দিয়ে করা যায়। তো সেই ক্ষেত্রে কি করতে হয়, অ্যারাবিকে তো কপুলা ভার্ব নাই আমরা জানি। তো যেহেতু কপুলা ভার্ব নাই, এই জন্য হামজা জবর আপ সেন্টেন্সের শুরুতে বসাই দিলেই আপনার এইভাবে ইয়েস নো বেসিসে কোয়েশ্চেন তৈরি হয়ে যায়। এবং এই হামজা জবর আকে কি বলা হচ্ছে, পার্টিকেল অফ ইন্টারোগেশন, মানে এটা একটা পার্টিকেল যেটা দিয়ে প্রশ্ন করা বোঝায়। এরপরে দেখেন যেটা আছে, এই যে হামজা জবর আ দিয়ে যে কোয়েশ্চেন করছি, যেমন আমি বলছি হাজা, হাজা মানে হচ্ছে দিস, কিতাবুন মানে এ বুক, হাজা কিতাবুন মানে দিস ইজ এ বুক। তো সেটাকে যখন আমি কোয়েশ্চেন করব তখন শুরুতে হামজা জবর বসিয়ে দিব। হাজা কিতাবুন মানে হচ্ছে ইজ দিস এ বুক। আচ্ছা, এখানে যখন আমি কি করছি হামজা জবর দিয়ে কোয়েশ্চেন করছি, অক্সিলারিটা ট্রান্সলেশন করার সময় সামনে চলে আসছে। এবং যেটার আনসার আমরা কি দিয়ে করতে পারি, নাম মানে হচ্ছে ইয়েস, আর লা অর্থ হচ্ছে নো। এই ইয়েস অথবা নো দিয়ে কি করি আমরা, আনসার করি না কোনো একটা কোয়েশ্চেনের। এই জন্য দেখেন এখানে বলা হচ্ছে ইয়েস অথবা নো কে বলা হচ্ছে কি পার্টিকেল অফ আনসারিং। পার্টিকেল অফ আনসারিং, নাম মানে ইয়েস, লা মানে হচ্ছে নো। এরপরে দেখেন পার্টিকেল অফ কনজাংশন, কনজাংশনের মধ্যে আমরা একটা শুধু শিখেছি, ওয়া মানে হচ্ছে অ্যান্ড। ঠিক আছে, এর বাইরে আমার মনে হয় বলা দরকার নাই, যেহেতু আমরা অ্যান্ড এর ব্যবহার সবাই আল্লাহর মধ্যে জানি। অ্যান্ড হচ্ছে কনজাংশন, আর অ্যারাবিকে হচ্ছে ওয়া জবর ওয়া মানে হচ্ছে অ্যান্ড, এটা একটা কনজাংশন। এরপর লাস্টে যেটা, যে এখানে আমরা অ্যামিজার বলতে যে কপুলার ভার্ব জানি, এটার এক্সিস্টেন্স অ্যারাবিকে নাই, এটা শুধু ইংলিশে আছে। ঠিক আছে, যেহেতু আমরা ইংলিশ দিয়ে অ্যারাবিক শিখছি, সুতরাং হচ্ছে ইংলিশে কপুলার ভার্ব আছে। কারণ ইংলিশে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, কিন্তু অ্যারাবিকে কিন্তু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স মেক করা যায়। অনেক ক্ষেত্রে নমিনাল সেন্টেন্সে ভার্ব ছাড়াই সেন্টেন্স মেক করা যায়, সেখানে প্রবলেম হয় না। এখানে অ্যারাবিকে কপুলার ভার্ব নাই, ওখানে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। তো আল্লাহর মতো আমরা এতটুকু শিখেছি। এখানে কি কোনো কনফিউশন আছে, পরেরটাতে যেতে পারি? হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট। ঠিক ঠিক আছে।
আমরা এই যে ওয়ানেরই তো সামারি করলাম, তাই না? ওয়ানের সামারি করলাম থ্রিতে। এখন দেখেন থ্রি এর মধ্যে যেটা শিখেছি, ডেফিনাইট কিভাবে করতে হয়, ইনডেফিনাইট সেটা দেখেছি, নাউনের এন্ডিং দেখেছি, সোলার লেটার, লুনার লেটার। এটা বলেছি কি, আমরা যারা তাজবিদের রুলস জানি, তখন হচ্ছে তাজবিদের মধ্যে এটা করানো হয়। এই যে হামজা, হামজাতুল ওয়াসাল আর হামজাতুল কাতা, এটাও কিন্তু তাজবিদের মধ্যে শেখানো হয়। ঠিক আছে? তো এখানে মেইন যে প্রথম দুইটা আছে ওটা হচ্ছে আমাদের নতুন, আমরা এখানে আল্লাহর মধ্যে শিখছি। আমার মনে হয় আমি পরের লেসনটাতে একটু সামারি করি, এখানে আর রিপিট না করি। এইখানে দেখেন, আমরা যখন কি প্রিপজিশন, এখানে কি আছে, জেন্ডার আর একটা হচ্ছে নমিনাল সেন্টেন্স, যেটা আজকে আমাদের আলোচনার বিষয় ছিল। তো আমি এখানে হচ্ছে দেখেন উনার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে এখানে যদিও ওই কাজটা করে নাই, উনি আগে সামারি করে নাই, এখানে চ্যাপ্টার পড়ে উনি এটা করে নাই। আমি কি আগেরটা থেকে একটু সামারি করে নিব? হ্যাঁ, এখানে উনি হচ্ছে সরাসরি হচ্ছে লেসনে চলে গেছে। আগে যে থ্রির যে কিছু কন্টেন্ট ছিল সেগুলো এখানে নেই। আচ্ছা, আমাদের আলোচনার মধ্যে যখন আসবে তখন আমরা ওটা আরেকবার একটু মানে বলার সময় রিভাইজ করে নিবো ইনশাল্লাহ, কারণ সবগুলাই তো রিপিট হয়। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, এই শব্দটা আমরা একটু একটু দেখি তো, একটু বুঝতে পারি কিনা। আমরা যারা হচ্ছে মুদফ মানে পজিশন শিখেছি, পজিশন, ঠিক আছে, পজিশন। তো এখানে হচ্ছে পজিশনের রিফ্লেকশন কি দিয়ে, অফ, ইংলিশে যেটা অফ অথবা অ্যাপোস্ট্রফি এস, তাই না? তো আমরা বলেছি অ্যাপোস্ট্রফি এসটা নিব না, অফের সাথে অ্যারাবিকটা ম্যাচ করে, এজন্য আমরা অফ ব্যবহার করবো। মানে দুইটা তো সেম, যেমন হচ্ছে করিমস বুক বলেন আর হচ্ছে বুক অফ করিম বলেন, দুইটা তো সেম, তাই না? তো এখানে আমরা বলেছি কি অফের সাথে অ্যারাবিকটা ম্যাচ করে, এজন্য আমরা অ্যাপোস্ট্রফি এস এর যে মানে পজিশন মিন করার জন্য যে ব্যবহারটা আছে সেটা আমরা এখানে ব্যবহার করব না, আমরা এখানে অফের ব্যবহারটা করব। তো এখানে দেখেন তো এখানে পজিশন মিন করছে কিনা, এটা একটা নাউন, ঠিক আছে? মানে এটা অর্থ বলছি না, এটা হচ্ছে আমরা ওই যে পার্টস অফ স্পিচ শিখেছি না, পার্টস অফ স্পিচ এর মধ্যে এটা হচ্ছে নাউন, পরেরটাও নাউন। মানে এভরি কনসেপ্ট নাউন হচ্ছে কি, কোনো কিছুর নাম, নেম অফ দ্য প্লেস, তারপর হচ্ছে কি পার্সন অর থিং, এরপরে কি আছে, আইডিয়া অর কনসেপ্ট, এগুলো নাউন না? তো এখানে দেখেন তো, এখানে আমরা যখন এই যে গ্রামার শিখি, গ্রামারের এক একটা টার্মিনোলজি বলি না, তো এক একটা টার্মিনোলজি এগুলা কি আইডিয়ার মধ্যে পড়ে, তো কনসেপ্টের মধ্যে পড়ে। তো এখানে দেখেন, এখানে হারফু, হারফু মানে হচ্ছে অর্থ হচ্ছে, হারফু অর্থ হচ্ছে পার্টিকেল, এই যে এখানে দেওয়া আছে, এই জন্য আর লিখছি না। এই হারফু শব্দের অর্থ কি, পার্টিকেল। আর এখানে জাররিন শব্দের অর্থ হচ্ছে পুলিং, এই যে এখানে পুলিং, ঠিক আছে? এটাও নাউন, এটাও নাউন, ঠিক আছে? এখন দেখেন তো দুইটা নাউন পাশাপাশি আছে না? দুইটা নাউন পাশাপাশি থাকলে আমরা কি বলেছিলাম, যে দুইটা নাউন পাশাপাশি থাকলে কখন পজিশন মিন করে, যখন হচ্ছে কি প্রথম নাউনের শুরুতে আলিফ লাম থাকবে না, লাস্টে তানবিন, মানে দুই পেশ, দুই জবর অথবা দুই জের, কোনোটাই থাকবে না, মানে তানবিন থাকবে না। তার মানে এখানে দেখেন তো প্রথম নাউনের শুরুতে কি আছে, আলিফ লাম নাই, না। লাস্টে ফায়ের উপরে কি তানবিন আছে, সিঙ্গেল পেশ না। আছে না, সিঙ্গেল জি। পেশ আছে, তার মানে দুইটা শর্তই পূরণ করলো। যে শুরুতে নাউনের মানে দুইটা নাউন পাশাপাশি আছে, আমি বললাম কি হার্ফ এটাও নাউন, যার এটাও নাউন। তো দুইটা নাউন পাশাপাশি আছে, দুইটা নাউন পাশাপাশি থাকলে পজিশন কখন মিন করে অ্যারাবিকে, দুইটা নাউন পাশাপাশি থাকলে পজিশন মিন করতে হলে দুইটা নাউনকে দুইটা শর্ত পূরণ করতে হয়। প্রথম নাউনকে কি করতে হয়, যে প্রথম নাউনের শুরুতে আলিফ লাম থাকা যাবে না, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি, মানে প্রথম নাউনের লাস্টের যে বর্ণ আছে সেই বর্ণের উপরে তানবিন থাকা যাবে না। তো এখানে তানবিন নাই, শুরুতে আলিফ লামও নাই,
তার মানে আমার একটা নাউন একটা শর্ত, মানে দুইটা শর্ত পূরণ করলো, মানে প্রথম নাউনটা শর্ত পূরণ করেছে। এখন পরের নাউনে হচ্ছে কি থাকবে, জেড থাকবে। পরের নাউনের শর্ত হচ্ছে লাস্টের বর্ণের নিচে জেড থাকবে। তো এখানে দেখেন তো জেড আছে না। আরেকটা কথা বলে নেই, এখানে হচ্ছে কোনো বর্ণের উপরে যদি তাসদিদ থাকে, ঠিক আছে, মিডল ইস্টে যেভাবে আসলে মিডল ইস্টে আসলে ওদের ভাষাই তো অ্যারাবিক। অ্যারাবিকটা তো আর ইন্ডিয়া পাকিস্তানের ল্যাঙ্গুয়েজ না। তো এই জন্য হচ্ছে ওনারা ঠিক যেভাবে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে শিখে বা জানে বা যেভাবে হচ্ছে স্টাডি করে ওনাদের মতো করে ইনশাল্লাহ আমরা দেখবো। তো ওখানে আপনি যদি সৌদি কপিগুলা দেখেন, মানে যেটা আমরা বলি কোরআন বলা যায় না, কোরআনের কপি বলতে হয়। কোরআন তো মানে আপনার হচ্ছে যে মেসেজটা, সে মেসেজটা তো অডিও ভার্সন আসছে। তো এই জন্য বলতে গেলে ওরা কিন্তু কোরআন বলে না, ওরা হচ্ছে সৌদিতে গেলে শুনবেন যে মোসাহাব, মানে মুসাহাব বলে, কোরআনের কপি। তো এখানে একটু দেখবেন যে মিডল ইস্টে যে হচ্ছে কপিগুলো আছে ওইখানে কিন্তু উপরে যে তাসদিদ থাকে, এইভাবে যে তাসদিদ, তাসদিদ শব্দের ইয়াটা কি, প্রথমে হচ্ছে সুকুনযুক্ত প্লাস হচ্ছে কি এর উপরে যদি জবর থাকে তাহলে পরেরটার উপরে জবর। আর যদি হচ্ছে এটার উপরে কি থাকে, এটার উপরে, এটার উপরে যদি পেশ থাকে এই তাসদিদের উপরে, তাহলে এটার উপরে পেশ। আর যদি এটার নিচে জেড থাকে তাহলে জেড, তাই না? প্রথমটা সুকুন, পরেরটার উপরে যে ভাওয়েল থাকবে সেটা। তো এখন একটু খেয়াল করি যে এখানে কি পায়ের উপরে কি আছে, তাসদিদ আছে বা সাদ্দা। তাসদিদ বা সাদ্দা দুইটা একই মিনিং। তো এখানে দেখেন যখন জবর লিখবো তখন উপরে, এক জবর হোক আর দুই জবর হোক, ঠিক আছে। এরপরে যখন পেশ লিখবো তখনও উপরে, ঠিক আছে, সেটা এক পেশ হোক আর দুই পেশ হোক, ম্যাটার করছে না। কিন্তু জের লিখতে গেলে এই তাসদিদের নিচে, এটা আবার কি হয় না, উপরে তাসদিদ থাকলে সেটাকে আবার কি এই যে লেটারের নিচে এভাবে লিখা যায় না, ঠিক আছে, এটা সরাসরি এই তাসদিদের নিচে লিখতে হয়। এটা হচ্ছে রুলস। মানে অন্যান্য সব ক্ষেত্রে কি আমরা সরাসরি কি লিখছি, কোন একটা, যেমন এখানে তায়ের নিচে জের লিখছি না। আবার যদি আমি বলি এখানে দালের নিচে জের লিখছি না। কিন্তু এভাবে হচ্ছে লেখা যায় না একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে উপরে যদি তাসদিদ থাকে, তাসদিদ থাকলে ওই তাসদিদের নিচে লিখতে হয়। আর জবর হইলে কি হবে, তাসদিদের উপরে লিখতে হয়। আর জের হইলে তাসদিদের নিচে, ঠিক আছে। আমরা এখানে এই যে এটা জের হইলে তাসদিদের নিচে, জবর হইলে তাসদিদের উপরে, পেশ হইলেও তাসদিদের উপরে, ঠিক আছে, এইভাবে করে। তো এখানে দেখেন এটা কিন্তু জের, জের বা কাসরা, মানে মিডল ইস্টে এটাকে জের বলে না, বলা হয় কাসরা। তো এখানে কি আছে, ডাবল কাসরা আছে না, দুইটা দুইটা জের আছে না, তানবিন আছে তো, মানে কাসরা তানবিন। তানবিন মানে হচ্ছে ডাবল ভাওয়েল সাইন, মানে এক জবর এক জের এক পেশকে বলা হয় সিঙ্গেল ভাওয়েল। আর দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় ডাবল ভাওয়েল, যেটাকে আরবিকে বলছে তানবিন। তো এখানে তানবিন আছে, তো এখানে দুই জের আছে। তো তার মানে কি প্রথম নাউনের শর্ত পূরণ করেছে না, আলিফ লাম থাকতে পারবে না, লাস্টের বর্ণের উপরে তানবিন থাকতে পারবে না। তো প্রথম নাউনটা এই শর্ত পূরণ করেছে। পরের নাউনটা আবার কি আছে, লাস্টের বর্ণের নিচে জের আছে না, এক জেড থাক আর দুই জেড থাক সেটা ম্যাটার করছে না, জেড থাকতে হবে। তো এখানে জেড আছে, তার মানে পরের নাউনটাও শর্ত পূরণ করেছে। তো আমার যদি দুইটা নাউন দুইটা শর্ত, এই যে এখানে পজিশনের যে দুইটা শর্ত সেটা যদি ফিল আপ করে, তাহলে পরে আমরা কি বসাই, মাঝখানে অফ বসবে না, যেহেতু পজিশন মিন করছে। জি মাঝখানে অফ বসবে তো, তাই না? কারণ জি পজিশন মিন করলে দুইটা নাউনকে দুইটা শর্ত পূরণ করতে হয়, যেটা করেছে, দুজনই দুইটা শর্ত পূরণ জি। করেছে। তার মানে এটা হচ্ছে পজিশন বোঝাচ্ছে নিশ্চিত ভাবে। তো পজিশন বুঝাইলে আমরা সেখানে কোনো চিন্তা ভাবনা করব না, মাঝখানে হচ্ছে কি বসাই দিব, দুইটা নাউনের মাঝখানে অফ, ঠিক আছে। এইখানে দেখেন অফ বসিয়েছে। আমরা এইভাবে আসলে ট্রান্সলেশন করি না, আমরা বলেছিলাম না যে আমরা হচ্ছে যেহেতু অ্যারাবিকটা কোন দিক থেকে লিখে, ডান দিক থেকে লিখে না। তো এখানে জি আমি যদি হচ্ছে লিখি, এখানে দেখেন এটা হচ্ছে মানে হচ্ছে পার্টিকেল, পার্টিকেল, ঠিক আছে। এটা হচ্ছে কুলিং ডাউন। কেন কুলিং ডাউন বলা হয় আমরা একটু পরে ইনশাল্লাহ দেখবো।
আর দুইটা নাউন দুইটা শর্ত পূরণ করার জন্য এটা আলিফ লাম নাই, তানবিন নাই, পরেরটাতে হচ্ছে লাস্টের বর্ণের নিচে জের আছে। তার মানে পজিশন মিন করছে, এই জন্য মাঝখানে কি হবে, পজিশনের সিম্বল হচ্ছে অফ। তার মানে কি, এখানে দেখেন পার্টিকেল অফ পুলিং। এখানে ট্রান্সলেশন ঠিক আছে না? হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। এবং প্রথমটাকে একটা নাম দিয়েছে না অ্যারাবিকে? হুম। প্রথমটাকে বলা হচ্ছে কি, মানে প্রথমের যে নাউনটা থাকবে, ফার্স্ট পার্ট, ওইটাই। মানে পজিশনের দুইটা পার্ট থাকে তো। একটা হচ্ছে যে জিনিসটা মালিকানায় আছে, পজেসড থিং ইংলিশে বলা হয়। আর হচ্ছে আরেকটা কি, মালিক পরে আসে, পজেসর। অফের পরে আসে তো মালিক, তাই না? পজেসর। তো এখানে হচ্ছে ইংলিশে বলছে পজেসড, আর হচ্ছে কি পজেসর। আর অ্যারাবিকে বলছে কি মুদাফুন। ঠিক আছে, মুদাফুন। আর হচ্ছে পজেসরকে বলা হচ্ছে কি মুজাফির মুদাফুন ইলাইহি। ইলাইহি। এগুলো একেবারে লাস্ট পর্যন্ত আসবে তো এই জন্য রিপিট করছি। এটা এটা হচ্ছে আজকের টপিকের মধ্যে আছে, খুব সম্ভবত এটা থাকতে পারে। তো এটা আমরা জানি না, এটা রিভাইজ করে নিলাম। দেখেন একটা টার্ম দিয়ে আমরা প্র্যাকটিস করলাম ইনশাল্লাহ। তো এইভাবে যে কোনো কিছু আসলে দেখবেন নিজে নিজে একটু চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। এভাবে এখন আমি হেল্প করছি, কিন্তু একটা সময় পরে গিয়ে দেখবেন যে এইভাবে দেখলে আপনার মনে হবে যে এখানে অ্যাবনর্মালিটি আছে। এমনি এমনি কি হয় না, নাউনের নিচে এমনিতেই জের হয় না। কখনোই এমনি এমনি জের হয় না, জের হওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকতে হয়। হয় শুরুতে কি থাকতে হয়, নাউনের আগে হচ্ছে প্রিপোজিশন অথবা মানে আহ, আপনার কি বলো এটাকে, অ্যাডভার্ব। প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব থাকতে হয়, তার কারণে কি হয়, নাউনের লাস্টে জের হয়। আর তার আগে যদি কি এভাবে যে পজিশনের সম্পর্ক থাকে, তাহলে আবার কি হয়, নাউনের লাস্টে জের হয়। মানে পজেসর হিসেবে যখন ব্যবহার করা হয়। তো তিনটা ক্ষেত্রে আমরা জানি হচ্ছে জের হয়। একটা হচ্ছে কি প্রিপোজিশন প্লাস নাউন আসলে নাউনের নিচে, লাস্টের বর্ণের নিচে জের হয়। আরেকটা কি অ্যাডভার্বের পরে নাউন আসলে নাউনের লাস্টের বর্ণের নিচে জের হয়। আরেকটা এইভাবে হচ্ছে কি পজেসর হিসেবে আসলে, পজেসর বলতে যে মুদাফুন ইলাহি হিসেবে আসলে সে নাউনের নিচে জের হয়। তো ইনশাল্লাহ আমরা ওটাকে একটু রিভাইজ করে নিলাম। এই যে দেখেন, উনি মানে ওই এভাবে সামারি করে নাই, রিমাইন্ডার দেয় নাই, কিন্তু দেখেন এখানে আগেরটা রিপিট করেছে। যে এখানে ইংলিশে যে টোটাল 8টা পার্টস অফ স্পিচ আছে, ইংলিশে 8টা পার্টস অফ স্পিচ আছে, 8টার হচ্ছে ওগুলোকে ক্যাটাগরি করেছে। এখানে ইংলিশে মানে 8টা পার্টস অফ স্পিচকেই কি করেছে, অ্যারাবিকে 3টা ক্যাটাগরিতে এনেছে। উনি হচ্ছে আসলে আইটি এক্সপার্ট, তো ওনার টার্ম গুলো ওভাবে হচ্ছে উনি সেট করেছে। এখানে দেখেন নিয়েছে কি ভিপিএন, একটা হচ্ছে কি ভার্ব, পিতে পার্টিকেল, আর এনতে হচ্ছে নাউন। মানে ওনার কাছে এটা সহজ, আমাদের কাছে হয়তো কারো কারো কাছে এটাই মনে রাখা কঠিন। ঠিক আছে, তো আমরা ওইটা এই ভিপিএন দিয়ে মনে রাখবো না। আমরা সহজে হচ্ছে এখানে সরাসরি ভার্ব, পার্টিকেল আর হচ্ছে নাউন দিয়ে ইনশাল্লাহ মনে রাখবো। এটাই আমার মনে হচ্ছে কম্পারেটিভলি সহজ। কারণ প্রথমে আপনাকে শর্টকাট মনে রাখতে হচ্ছে, শর্টকাটের আবার কি ডেসক্রিপটিভ মনে রাখতে হয়। তো এত ঝামেলায় যাওয়ার দরকার নেই, সরাসরি হচ্ছে কি আমার ইংলিশে যে 8টা পার্টস অফ স্পিচ আছে, সেই 8টাকে আমরা 3টা ক্যাটাগরিতে অ্যারাবিকে ফেলতে পারি। একটা হচ্ছে ভার্ব, অ্যারাবিকে যেটা ভার্ব, ইংলিশেও সেটা ভার্ব। আর কি, ইংলিশে দুইটা আছে, পজিশন কনজাংশন কে বলা হচ্ছে পার্টিকেল। কনজাংশন আমরা কিন্তু ওয়াজ ওভার ওয়া একটা শিখেছি, যেটা অর্থ অ্যান্ড। আর প্রিপজিশন আমরা 4টা শিখেছি, ইনশাল্লাহ আজকে আবার আসবে। তো এরপরে কি আছে আপনার নাউন, যেটা আমরা আল্লাহর মতে কিছুটা শিখেছি। এরপর আছে কি প্রোনাউন, আমরা ভার্ব করতে গিয়ে দেখেছি। এরপর অ্যাডজেক্টিভটা এখানে দেখা হয় নাই, ইনশাল্লাহ আমরা দেখবো। অ্যাডভার্বটা আমরা দুইটা অ্যাডভার্ব দেখেছি, একটা হচ্ছে তাহতা আর একটা ফাওক, দুইটা দেখেছি। আর ইন্টারজেকশন এখনো আমরা পাই নাই। ঠিক আছে, তো এই সবগুলাকেই কি করেছে, একটা ক্যাটাগরিতে ফেলেছে, সেটা হচ্ছে নাউন মানে ইসমন। তো নোমান আলী খান একটা কথা বলে যে এটাকে আসলে এই সবগুলাকে যে এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, এই সবগুলাকে এখানে সরাসরি নাউন হিসেবে ট্রান্সলেট করা হয়েছে, এটাতে উনি অ্যাগ্রি করেন না। ওনার আবার ডিফারেন্ট একটা মতামত আছে। তো ওইটা না শেয়ার করে আমরা এটা এটা দেখেই শিখি। তো এখানে দেখেন, এখানে একটু খেয়াল করেন, এখানে একটু খেয়াল করেন, এখানে কিন্তু প্রিপজিশন। প্রিপজিশনটা কি, অনেকগুলা পার্টিকেল আছে না, পার্টিকেলের মধ্যে দুইটা আছে, একটা প্রিপজিশন আর একটা হচ্ছে কনজাংশন। দুইটাই তো পার্টিকেল, তাই না?
দুইটা আছে না পার্টিকেল, একটা হচ্ছে প্রিপোজিশন আর একটা হচ্ছে কনজাংশন। যেখানে দেখেন ওয়ান আর হচ্ছে, সরি টু আর হচ্ছে থ্রি, প্রিপোজিশন প্লাস কনজাংশন। এবং এটা দেখেন শুধু আমরা কনজাংশন একটা শিখেছি এই, আমরা যে বুক ওয়ানে আছে, বুক ওয়ানে একটা কনজাংশন এখানে ব্যবহার করা হয়েছে, ওয়াজ ওভার ওয়া। আর বাকিগুলো ইনশাল্লাহ আমরা বুক টু তে গিয়ে পাবো। আচ্ছা, ওটা একটা গেল, একটা হচ্ছে কনজাংশন। আরেকটা পার্টিকেল কি, পার্টিকেল দুইটা, একটা হচ্ছে কনজাংশন আরেকটা হচ্ছে প্রিপোজিশন। তো এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি প্রিপোজিশন। প্রিপোজিশন এখানে কি বলেছে দেখেন, হুরুফুন। হুরুফুন মানে হারফুন। একটা জিনিস খেয়াল করবেন, এখানে আমরা হচ্ছে এটা একটু শিখে নেই, হ্যাঁ, সিঙ্গুলার আর প্লুরাল। এখানে হচ্ছে দেখেন আমরা আগে কিন্তু দেখেছি হারফুন, ঠিক আছে, হারফুন। আমি বলেছি কি সুকুন আমি লিখবো না, এখানে আমি যদি সুকুন লিখি সেটাও যে অর্থ দেয়, আবার এখানে আমি কিছু না লিখলেও একই মিনিং। সুকুন অর্থ কি, অ্যাবসেন্স অফ ভাওয়েল সাইন, মানে কোনো ভাওয়েল সাইন না থাকা, সেটাকে তো বলে সুকুন। এই জন্য আমি ওই সুকুনটা এখানে ব্যবহার ইনশাল্লাহ করবো না। তো এখানে দেখেন আমরা যদি একটু খেয়াল করি, এই যে এখানে এখানে কি লিখেছে, হারফুন লিখেছে না, হা জবর হা, র এর উপরে সুকুন, আর হচ্ছে লাস্টে কি আছে, ফা দিয়ে পেশ ফুন, হারফুন। হারফুন মানে হচ্ছে পার্টিকেল। আর এখানে কি ব্যবহার করলো, হুরুফুন। এখানে হারফুনটা হচ্ছে সিঙ্গুলার, যেটা হচ্ছে পার্টিকেল। আর হুরুফুন হচ্ছে প্লুরাল, যেটা অর্থ পার্টিকেলস। এটাকে বলা হয় ব্রোকেন প্লুরাল, এটা আমরা পরে অনেক পরে গিয়ে শিখি। আর পার্টিকেলের মধ্যে দুইটা আছে, তো সেটা হচ্ছে একটা হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন। কনজাংশন আমরা একটা আলার মতো দেখেছি, এখন আমরা যেটা দেখবো প্রিপোজিশন। তো এখানে ইংলিশে যে প্রিপোজিশন, আমার মনে হয় এটা বলার প্রয়োজন না, আমরা তো সবাই জানি যে প্রিপোজিশন আসলে কি, এটা আমার মনে হয় জানা আছে সবার। তারপর এখানে একটা লাইন একটু দেখতে পারেন যে প্রিপোজিশন আসলে নিজের কিন্তু কোনো মিনিং নাই। প্রিপোজিশন যদি আমি বলি অফ, আমি যদি বলি টু, আমি যদি বলি এখানে হচ্ছে ফ্রম, এটা কি কোনো অর্থ দিচ্ছে নিজে নিজে? এর নিজের কিন্তু কোনো অর্থ নাই। তো এখানে হচ্ছে এর মিনিং দিতে হলে আপনার হচ্ছে এর পরে কি আসতে হয়, এরপরে অবশ্যই একটা নাউন আসতে হয়, ঠিক আছে। আচ্ছা, এর বাইরে আমার মনে হয় ডিটেলসে না যাই। এই যে এখানে দেখেন এই কথাটাই বলেছে, শুধু এই কথাটা আমাদের কাজে লাগবে দেখে এতটুকু বলেছি। প্রিপজিশন কি সেটা তো আমরা আমাদের জানি। তো এখানে দেখেন যদিও হচ্ছে উনি একটু ডিফাইন করেছে, প্রিপজিশন ইজ ডিফাইন্ড অ্যাজ এ ওয়ার্ড দ্যাট ইউজুয়ালি প্রিসিডস আ নাউন। এই যে এই কথাটা আমাদের কাজে লাগবে, শুধু এইটুকু বলেছি এই জন্য, ঠিক আছে। এবং এটা রিলেশনশিপ মিন করে। এখানে হচ্ছে দেখেন প্রিসিডস এ নাউন অর এ প্রোনাউন, মানে এরপরে কি নাউন অথবা প্রোনাউন থাকবে, প্রোনাউন থাকবেই, ঠিক আছে। অ্যান্ড শোজ দ্য রিলেশনশিপ অফ এ নাউন, প্রোনাউন অর ভার্ব অর অ্যাডজেক্টিভ, মানে রিলেশনশিপ মিন করে। এত ডিটেলসে না যায়, যেহেতু আমরা প্রিপোজিশন অলরেডি জানি, এত বেশি ডিটেলস না জানলেও চলবে। এখানে উনি যে কাজটা করেছে, প্রিপোজিশন কি সেটা একটু বোঝানোর চেষ্টা করেছে, এগুলো আল্লাহর মতো আমরা জানি। তো এখানে দেখেন বলেছে কি প্রিপোজিশনের হচ্ছে নিজের কিন্তু কোনো অর্থ নাই, মানে এটা নিজস্ব কোনো, মানে নিজে নিজে কি করতে পারে না। এটা এখানে দেখেন বলেছে নো সেন্স অন ইটস, এটার অর্থ দিতে হলে আপনার অন্যান্য একটা ওয়ার্ডের হচ্ছে হেল্প লাগে। আচ্ছা, এইখানে একটু খেয়াল করি দেখেন, এই যে এই শব্দটা আমরা দেখলাম না, হারফু জারিন মানে হচ্ছে কি, একটু আগে দেখে আসছি। হারফু মানে হচ্ছে পার্টিকেল, জারিন মানে হচ্ছে পুলিং, মানে পুলিং মানে টেনে হচ্ছে, মানে হয়তো কোনো একটা জায়গা থেকে হয়তো সে হচ্ছে কি আছে উপরে কোনো একটা জায়গাতে আছে, সেটাকে টেনে হয়তো নিচে নামিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে পুলিং। তো এখানে আমরা এই অর্থটা একটু কাজে লাগাবো। এখানে দেখেন কি আছে, হারফু জারিন, হারফ মানে হচ্ছে কি পার্টিকেল, আর জারিন হচ্ছে পুলিং। পার্টিকেল অফ পুলিং মানে কোন জিনিসটাকে নিচে নামাচ্ছে, ঠিক আছে। কেন এই নামটা ব্যবহার করেছে এরাবরা, এরাবরা যে এই নামটা ব্যবহার করলে এর পেছনে লজিকটা কি সেটা ইনশাল্লাহ আমরা দেখব। তো এখানে দেখেন, যে এখানে দেখেন ইংলিশের মতো এখানে কি বলেছে, যে অ্যারাবিকেও কি আছে, প্রিপোজিশন আছে। এরপরে দেখেন ওই সেন্টেন্সটা আমাদের খুব একটা কাজে লাগবে না, এর পরেরটা আমাদের কাজে লাগবে। এখানে দেখেন এ প্রিপোজিশন ইজ কল্ড হার্ব, মানে প্রিপোজিশন কি কি বলা হচ্ছে, হার্ব। মানে আমরা যে পার্টিকেল শিখেছি, পার্টিকেলের মধ্যে দুইটা আছে, একটা কনজাংশন আর একটা হচ্ছে প্রিপোজিশন। তো
এখানে প্রিপোজিশনটাও কি পার্টিকেলের একটা পার্ট, মানে এটা হচ্ছে পার্টিকেল। এরপরে দেখেন অ্যামং দ্য ম্যানি কাইন্ডস অফ পার্টিকেলস, এইখানে দেখেন মানে দুইটা হচ্ছে, যেহেতু মেনি কাইন্ডস এর মধ্যে আমরা জানি দুইটা আছে, একটা কনজাংশন আর একটা হচ্ছে আপনার প্রিপোজিশন। তো এখানে কি আছে, আপনার প্রিপোজিশনটা হচ্ছে এটা একটা পার্টিকেলের একটা ধরন। এখানে দেখেন, এখানে এই যে পপ, পিওপি দিয়ে মিন করেছে, ঠিক আছে, পার্টিকেল অফ কুলিং। আমার মনে হয় ওই শর্টকাট না ব্যবহার করে এই ব্রডকাটটাই আমরা ব্যবহার করি। পার্টিকেল অফ কুলিং বা হচ্ছে হারফু জারবিন। ঠিক আছে, এই অ্যারাবিক টার্ম গুলো একটু একটু করে বেশি বেশি করে শুনতে হবে, কারণ এটা শুনতে শুনতে একটা সময় পরে গিয়ে এখানে হচ্ছে একটু একটা সময় পরে গিয়ে হচ্ছে দেখবেন উনি নিজের ক্লাসে কিন্তু এই যে এই কথাটা খুব একটা বলবে না, পার্টিকুলার পুলিং কথাটা না বলে সরাসরি বলবে হারফু জারিন। তখন বুঝে নিতে হবে হারফু জারিন মানে হচ্ছে প্রিপোজিশন, এবং যেটার হচ্ছে লিটারাল মিনিং হচ্ছে পার্টিকেল অফ কুলিং। পার্টিকেল অফ কুলিংও যা প্রিপোজিশন একই মিনিং। ঠিক আছে, আর প্রিপোজিশনকেই এখানে হচ্ছে আরবরা বলছে কি হারফু জারিন বা হচ্ছে পার্টিকেল অফ কুলিং হিসেবে ওরা এটাকে ডিফাইন করছে। তো এখানে দেখেন এটাকে কেন বলা হচ্ছে পার্টিকেল অফ কুলিং, সেটা আমরা দেখবো এই যে এই লাইনটার মধ্যে দেখেন আছে, ইট ফোর্সেস দ্য ফাইনাল ভাওয়েল। মানে নাউন, এই যে আমরা বলেছি কি প্রিপোজিশনের পরে সবসময় কি বসে, নাউন অথবা প্রোনাউন বসে না, নাউন অথবা প্রোনাউন বসে, কিন্তু প্রোনাউনের যে রূপ আছে, প্রোনাউনের যেটা আছে আর কি ওটা ফিক্সড। আমরা প্রোনাউন শিখেছি না 14টা, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুম না, আনা নাহনু। যে সংটা আছে ওই সংটা আপনারা ইনশাল্লাহ একটু দেখতে পারেন। এই যে 14টা প্রোনাউন আছে, 14টা যে প্রোনাউন আছে সেই প্রোনাউন গুলা কিন্তু ফিক্সড। ঠিক আছে, তো সেই প্রোনাউনের উপরে হচ্ছে কি, যদি জবর থাকে জবরটাকে জের করার কোনো সুযোগ নাই, উপরে পেশ থাকলে পেশটাকে জের বানানোর কোনো সুযোগ নাই, এটা ফিক্সড। ঠিক আছে, এটাকে আরবিকে বলে মাবনি। মাবনি মানে হচ্ছে ফিক্সড, ওটার চেহারা চেঞ্জ হয় না, যেমন থাকে সেভাবেই হয়। ঠিক আছে, যে কাজটা এখানে হয়, এই যে প্রিপোজিশনের ইফেক্টটা কার উপরে গিয়ে পড়ে, নাউনের উপরে গিয়ে কিন্তু পড়ে। কারণ নাউন হচ্ছে কি হয়, নাউনটা হচ্ছে নর্মালি হচ্ছে লাস্টের বর্ণে কি হয়, পেশ হয়। নাউনটা হচ্ছে ন্যাচারালি লাস্টের বর্ণের উপরে পেশ হয়। যেমন হচ্ছে এখানে আমরা যদি আমরা লিখতে চাই যে এ হাউস, ঠিক আছে, এ হাউস, এটাকে হচ্ছে আমি যদি অ্যারাবিকে লিখতে যাই, যেহেতু এ আছে সেহেতু আমরা তানবিন ব্যবহার করবো, তাই না, বাই তুন। বাইতুন মানে হচ্ছে কি, যেহেতু লাস্টে কি আছে, তানবিন আছে, এই জন্য আমরা এ অথবা অ্যান দিয়ে অর্থ করব। কারণ হচ্ছে কি তানবিন লাস্টে, তানবিন থাকার অর্থই কি, নাউনের লাস্টে তানবিন থাকা মানে সেটা ইনডেফিনাইট, মানে প্রপার নাউন বাদে, প্রপার নাউন বাদে অন্য যে কোনো নাউনের লাস্টে তানবিন থাকার অর্থই কি, লাস্টের বর্ণের উপর তানবিন থাকার অর্থ সেটা ইনডেফিনাইট। তো এখানে দেখেন এটা আমরা অর্থ করতে গেলে কি এ হাউস অর্থ করছি না, তো এটা ন্যাচারালি হচ্ছে আমরা লিখতে গেলে পেশ যুক্ত লিখি। কিন্তু এই নাউনের লাস্টে কি হয়, লাস্টের যে বর্ণ আছে এখানে তা আছে, এই তা এর উপরে মানে লাস্টের বর্ণের উপরে কিছু ক্ষেত্রে কি মানে ন্যাচারালি পেশ হয়, আর কিছু ক্ষেত্রে হচ্ছে এটা জবর হয়, কিছু ক্ষেত্রে জের হয়। জের হয় তিনটা কারণে, একটা হচ্ছে এই নাউনের আগে যদি প্রিপোজিশন আসে, নাউনের আগে যদি এখানে কি আসে, কোন একটা প্রিপোজিশন আসে, তাহলে আবার এখানে বাইতুন হবে না, এখানে কি হয়ে যাবে, প্রিপোজিশন আসার কারণে বাই তিন হয়ে যাবে, মানে জের হয়, প্রিপোজিশনের পরে নাউন আসলে সেই নাউনটার নিচে জের হয়। এখানে দেখেন কি আমরা হচ্ছে জবর লিখি কোথায়, মানে এখানে যদি তা লিখি জবর উপরে, মানে পেশ লিখছি উপরে, তারপর হচ্ছে কি জবরও লিখছি উপরে, শুধুমাত্র কোনটার নিচে লিখছি, জের নিচে লিখছি না। তো এই জন্য বলা হয় কি এখানে যে দুইটা ভাওয়েল সাইন ছিল উপরে ছিল, সেই দুইটাকে টেনে কি করেছে, নিচে নামিয়েছে। এই জন্য এটাকে বলা হয় পার্টিকেল অফ পুলিং। মানে অ্যারাবরা এই নামটা দিয়েছে এই যুক্তি, তারা এই নামটা ব্যবহার করেছে। তো এখানে দেখেন এই এই কথাটাই বলেছে, ইট ফোর্সেস দ্য ফাইনাল ভাওয়েল অফ দ্য নাউন ইন ফ্রন্ট অফ ইট, সরি, ইন ফ্রন্ট অফ ইট ইনটু কাস্ট। হ্যাঁ, এখানে আমি যে এই কথাটা ইনশাল্লাহ একটু পরে আমরা একটা
এক্সারসাইজ পাবো সেখানে দেখবো যে এখানে হচ্ছে নর্মালি কিন্তু কি ছিল, বাই তুন ছিল, বাই তুন। সেটা হচ্ছে হয়তো এখানে কি আছে, লাস্টে মানে প্রথমে ফি আসছে। ফি অর্থ হচ্ছে ইন, যেটা প্রিপোজিশন। ফি আসার কারণে কি হয়ে গেছে, বাই তিন। ফি মানে হচ্ছে ইন, বাই তিন মানে হচ্ছে এ হাউস। তাহলে অর্থ কি হলো, ইন এ হাউস। বুঝতে পেরেছি? মানে এমনি এমনি জের হয় নাই, জের হয়েছে কি শুরুতে একটা প্রিপোজিশন আসার কারণে। এরপর দেখেন, এই কারণে এটাকে কি বলা হচ্ছে, এই যে শুরুতে যে প্রিপোজিশন আসছে, প্রিপোজিশন এসে উপরে পেশ থাকুক অথবা জবর থাকুক সেটাকে নামিয়ে দিচ্ছে কি, জের বানিয়ে দিচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে পার্টিকেল অফ পুলিং। যেহেতু পেশ আর জবর উপরে থাকে, জেরটা নিচে থাকে, এই জন্য এর আমরা এই নামটা ব্যবহার করেছি। তো এখানে দেখেন পরে যেটা আছে, হোয়েন আ নাউন ইজ প্রেসিডেন্ট। এখানে দেখেন যদি হচ্ছে এখানে নাউনের আগে প্রিপোজিশন থাকে এবং নাউন, যে নাউনের লাস্টের বর্ণের নিচে আমরা জের বসাচ্ছি, সেটার হচ্ছে যে স্টেট, আমরা ওই যে তিনটা কন্ডিশন দেখেছি না, নাউনের লাস্টের বর্ণের উপরে ভাওয়েল সাইন যে চেঞ্জ হচ্ছে। আমি যদি একটু এখানে রাইট ডাউন করি, নাউনের হচ্ছে লাস্টের বর্ণের নিচে, আচ্ছা আমি একটু স্টাডি করেছি কিছু, শুরু করি। এখানে একটু যদি দেখি, এখানে একটু যদি দেখি, দেখেন একটা নাউন, মানে অনেকগুলা নিয়ম মাথায় মানে দেখতে দেখতে আমার নিজেরই একটু প্রবলেম হয়, একটু লিখলে পরে আমার মনে হয় বোঝা সহজ হয়। এখানে কি আমরা জানি না, বাইতুন মানে হচ্ছে এ হাউস, তাই না? এটা কি প্রপার নাউন? বাইতুন কি প্রপার নাউন? এটা কমন নাউন না? মানে প্রপার নাউন বাদে অন্য নাউন। তো এখানে এটাকে ডেফিনাইট করতে চাইলে আমরা কিভাবে করব? তানবিনটা প্রথমে কি করবো, উঠাই দিব। শুরুতে যেগুলো থাকবে নাউনের ওগুলো ঠিক থাকবে, শুধু লাস্টের যে হচ্ছে বর্ণ আছে সেটার উপরে চেঞ্জ হবে। এই যে ডাবল ছিল না, সিঙ্গেল হয়ে যাবে, যেটাই ডাবল থাক সিঙ্গেল হয়ে যাবে। আর শুরুতে কি বসবে, আলিফ লাম বসবে, যেহেতু এটা প্রপার নাউন না। প্রপার নাউন বাদে অন্য যে কোনো নাউন, এটাকে ডেফিনাইট করতে হলে শুরুতে আলিফ লাম বসাবো আর হচ্ছে লাস্টে তানবিন উঠিয়ে দিয়ে সিঙ্গেল বসাবো। কি হয়ে গেল এখানে, দা হাউস। ঠিক আছে, আচ্ছা, এটা একটু লিখি। এখন যদি একটু খেয়াল করি, এটা শুরুতে, এটা শুরুতে, এটা নর্মালি আমরা লিখতে গেলে পেশযুক্ত লিখছি, কিন্তু এখানে যদি আমি কি লিখি শুরুতে, ফাজের ফি, তাহলে ফাজের ফি অর্থ হচ্ছে ইন। আচ্ছা এখানে লিখি, আর এখানেও যদি কি লিখি, আমার ফাজের ফি, ফি অর্থ কি, ইন। দুইটাতে আসছে না, ফাজের ফি। তো এখানে দুই পেশ কি হয়ে যাবে, দুই জের হয়ে যাবে। আর এখানে এক পেশ ছিল, এটা এক জের হয়ে যাবে। বুঝতে পেরেছি? আগের পড়াটাই আমরা রিভাইজ করলাম। এখানে দুইটা জিনিস রিভাইজ করলাম, একটা হচ্ছে প্রপার নাউন বাদে অন্য যে কোনো নাউনের লাস্টে তানবিন থাকা। তানবিন মানে কি, দুই জবর দুই জের দুই পেশ থাকার অর্থ হচ্ছে সেটা কি, ইনডেফিনাইট। অর্থ করতে হলে এ অথবা এন দিয়ে অর্থ করতে হয়। আর ইনডেফিনাইট আর্টিকেল কে ডেফিনাইট করতে হলে শুরুতে আলিফলাম বসাইতে হয় আর লাস্টে হচ্ছে কি ডাবলটাকে সিঙ্গেল বানাই দিতে হয়। আমরা কখনোই বলতে পারি না আল বাই তুন, এভাবে বলতে পারি? আলিফলাম আর তানবিন কখনোই একসাথে বসতে পারে না। এই জন্য এটাকে বলা হয় কান্ট কো এক্সিস্ট, মানে দুইটা একসাথে কখনোই হয় না। হয় আপনাকে আলিফলাম রাখলে তানবিনটাকে বাদ দিয়ে এক পেশ বানাইতে হবে, আর তানবিন রাখতে চাইলে আলিফলামকে বাদ দিতে হবে। যে কোনো একটা শর্ত মানতে হবে। আর আলিফলামকে যদি রাখেন অর্থ করতে হলে দা দিয়ে অর্থ করতে হবে, তানবিনকে রাখতে হইলে অর্থ করতে হলে এ অথবা আন অ্যান দিয়ে। তাহলে এ অথবা অ্যান কখন ব্যবহার করি, ইনডেফিনাইট। আর হচ্ছে দা ব্যবহার করি হচ্ছে ডেফিনাইট। ঠিক আছে, আমি জাস্ট একটু রিভাইজ করলাম আর কি। আর এইগুলাই আবার কি হয়ে যায়, শুরুতে যদি প্রিপোজিশন আছে,
ওই নাউনের শুরুতে হচ্ছে যদি নাউনের ইমিডিয়েট আগে, ঠিক আছে, ইমিডিয়েট আগে যদি প্রিপোজিশন আসে তাহলে ওই নাউনের উপরে যদি তানবিন থাকে তাহলে সেটা কি হয়ে যায়, তানবিনই থাকে কিন্তু জের হয়ে যায়। আর আলিফ লাম থাকলে কি, এক পেশ অথবা এক জবর ছিল সেটা এক জের হয়ে যায়। বুঝতে পেরেছি? এতটুকু বুঝতে পেরেছি? হ্যাঁ, এই পর্যন্ত আমরা হ্যাঁ। বুঝে পেরেছি। হ্যাঁ, এই যে এখন দেখেন দুইটা সিচুয়েশন এখানে বলার একটা উদ্দেশ্য আছে। আমরা বলেছি না, নাউনের লাস্টের বর্ণের উপরে কি হচ্ছে, হারাকা চেঞ্জ হচ্ছে, ভাওয়েল সাইন চেঞ্জ হচ্ছে। এই যে চেঞ্জ হওয়াকে তিনটা নাম দিয়েছে আমরা জানি। যখন হচ্ছে আমার কি নাউন, কোন একটা নাউনের উপরে কি ছিল, পেশ ছিল, একটা অথবা দুইটা, যাই থাক, নাউনের লাস্টের বর্ণের উপরে পেশ থাকার অর্থই হচ্ছে মারফু। মারফু, ঠিক আছে, মারফু মানে হচ্ছে এটাকে বলছে নমিনেটিভ কেস। মনে আছে আমাদের যে নাউনের লাস্টের বর্ণের উপরে পেশ থাকার অর্থই হচ্ছে নমিনেটিভ কেস। আর জবর থাকার হচ্ছে অর্থ হচ্ছে মানসুব কেস। মানসুব বা হচ্ছে কি, ওটা আমরা এখনো মানে অবজেক্টিভ কেস, যেটা আমরা এখনো পাই নাই কখনো। তো এই জন্য আমরা ওইটা দেখবো না, আমরা জেনেটিভ কেসটা দেখবো। নাউনের হচ্ছে কি লাস্টের বর্ণের, এই যে এখানে জের হয়েছে না, একটু যদি খেয়াল করি, এখানে দেখেন তায়ের নিচে মানে বা, ইয়া আর তা, তিনটা একটা দিয়ে তিনটা লেটার দিয়ে একটা নাউন হয়েছে। যে নাউনের অর্থ কি, হাউস। তো এই নাউনের লাস্টের বর্ণ কি, তা। লাস্টের বর্ণের নিচে কি আছে, জের আছে। এখানেও কি লাস্টের বর্ণের নিচে জের আছে। এই যে নাউনের লাস্টের বর্ণের নিচে যখন জের থাকে, এক জের অথবা দুই জের যাই থাক, সেই কন্ডিশনকে বলা হচ্ছে মাজরুরুন। মাজরুরুন, এটা মানে এটা একেবারে এটা ফাউন্ডেশন বলা হয়। মানে এটা হচ্ছে এটা দেখতেই হবে, এটা মনে রাখতে হবে। এটা একেবারে যখন বইয়ের মানে 3 নাম্বার বুক যখন আপনারা ইনশাল্লাহ শেষ করবেন, তখনও দেখবেন বারবার করে ঘুরে ফিরে নাউনের এই তিনটা স্টেট নিয়ে কথা বলেছে। এটা কি মারফু ফর্মে আছে মানে পেশ যুক্ত আছে, না এটা মাজরুর ফর্মে আছে জের যুক্ত আছে, না এটা হচ্ছে মানসুব ফর্মে আছে জবর যুক্ত। ঠিক আছে, কারণ হচ্ছে কি মারফু ফর্ম কখন হয় আমরা দেখেছি না, মানে পেশ যুক্ত কয়টা ক্ষেত্রে হয় মনে আছে আমাদের? পেশ যুক্ত হয় যখন কি নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যখন আসে তখন নাউনের লাস্টে কি থাকতে হয়, পেশ থাকতে হয়। আবার কি আপনার হচ্ছে এই যে মারফু ফর্ম, এটা হচ্ছে আমার যখন কি ভার্বের ডুয়ারা হিসেবে আসে না, ভার্বের ডুয়ার হিসেবে আসলেও কিন্তু মারফু ফর্মেই আসতে হয়, এটা আমরা দেখেছি। আর মাজরুর হচ্ছে কি, মাজরুরের এখানে যে একটা সিচুয়েশন দেখলাম না, যে প্রিপোজিশনাল ফ্রেজ মানে প্রিপোজিশন প্লাস নাউন হিসেবে আসলে নাউনের লাস্টে জের হয়, মানে মাজরুর হয়। আর হচ্ছে আরেকটা কি, অ্যাডভার্বের পরে আসলে জের হয়, আর একটা মুদাফুন ইলাইহি পড়েছে একটু আগে। মুদাফুন ইলাইহি হইলে জের যুক্ত হয়, এবং জের যুক্ত নাউনকে একটা নাম দিচ্ছে কি, মাজরুরুন। ঠিক আছে, এই যে এখানে দেখেন এই কথাটা বলেছে, when a noun is preceded by preposition মানে particular puling হারফু জার, ইট ইজ said to be genitive state। জেনিটিভ বা হচ্ছে মাজরুর মানে নাউনের লাস্টের বর্ণের নিচে জেড থাকার অর্থই হচ্ছে সেটা কোন কন্ডিশন, মাজরুর ফর্মে আছে। এই মানসুব মাজরুর আর হচ্ছে মারফু, এই তিনটা হচ্ছে অনেক পরে গিয়ে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে এটা কেন, এটাকে এত এমফেসিস দিচ্ছি, মানে বারবার করে এটা কেন রিপিট করি, এটা তখন গিয়ে বুঝবেন যে নাউন আসলে আপনাকে অবশ্যই বলতে হবে যে এটা মারফু ফর্মে আছে, মানসুব ফর্মে আছে, না মাজরুর ফর্মে আছে, কোন ফর্মে আছে সেটা আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। না হলে পরে হচ্ছে আপনার ওই ওই যে আপনি অ্যানালাইসিসটা করবেন গ্রামার, সেই অ্যানালাইসিসটার মিনিংটা থাকবে না। আচ্ছা, এখানে একটু হাইলাইট করেছে, এটা আমরা স্কিপ করে যাচ্ছি, এখানে আমার দরকার নাই। এই যে এইগুলো আমরা দেখেছি না, যে কয়টা আছে প্রিপোজিশন। ফি মানে হচ্ছে ইন,
মিন দেখেছি, মিন মানে হচ্ছে ফ্রম, ইলা মানে হচ্ছে টু, আলা মানে হচ্ছে অন অর আপন। আমরা এই চারটা করেছিলাম না আমাদের স্লাইডে? হ্যাঁ এই টিচার। চারটা শেষ করেছিলাম। হুম। এইখানে আসলে এগুলো মনে রাখতে হবে যে এইগুলোর অর্থ হচ্ছে এটা। অর্থ মনে রাখলে আপনার আর মনে রাখতে হবে না যে এগুলো প্রিপোজিশন, জাস্ট মিনিংটা মনে রাখবেন। মিনিংটা যখন করতে পারবেন তখন আপনি নিজেই তো জানেন যে এগুলা হচ্ছে প্রিপোজিশন। ইন হচ্ছে প্রিপোজিশন, ফর প্রিপোজিশন, উইথ, ইন, অ্যাট, বাই এগুলা প্রিপোজিশন, ফ্রম, টু, আপন, লাইক এগুলা প্রিপোজিশন, এটা আমরা জানি। এই জন্য বলেছি শুধু মিনিংটা মনে রাখতে। ফি মানে হচ্ছে ইন, লি মানে হচ্ছে ফর, এটা নতুন। আর হচ্ছে বাজের বি, বি মানে যে বিসমিল্লাহ বলি না, সেখানে বাজের বিটা কিন্তু প্রিপোজিশন। এরপর হচ্ছে মিন, এটা আমরা শিখেছি, ইলাও শিখেছি। আলা মানে হচ্ছে অন, আর কা মানে হচ্ছে লাইক অর অ্যাজ। ঠিক আছে? তো এখানে এই লি, লামজের লি যেটা আছে এটার একটু চেঞ্জ আছে। লামজের লি যখন নাউনের সাথে আসে আসে এটার লামজের লি থাকে। আর যখন এটা প্রোনাউনের আগে আসে, ঠিক আছে, তখন লিটা লা হয়ে যায়, লাম জবর লা হয়ে যায়। মানে লাম জবর লাও যে অর্থ দিচ্ছে, লামজের লি একই। মানে অনেকটা ক্ষেত্রে হচ্ছে ভোকালিক রিজন, মানে সহজ উচ্চারণের জন্য লামজের লি লাম জবর লা হয়ে যায়। সেটা এই যে একটু পরে ইনশাল্লাহ আমরা দেখব। এখানে দেখেন কোরআনের অনেকগুলো আয়াতের মধ্যে এই যে এখানে দেখেন উল্লেখ করেছে, এই যে ফাজের ফি আছে না, ফাইয়াজের ফি, এই ফিটা হচ্ছে প্রিপোজিশন, এখানে অর্থ করেছে দেখেন ইন। এখানে এই যে লামজের লি অর্থ করেছে কি, ফর। এইভাবে করে একটু প্রিপোজিশন গুলা কোরআনে দেখেন, প্রিপোজিশন তো অনেক আসছে। ইলা মানে হচ্ছে টু, দেখতে পেয়েছি। আলা মানে হচ্ছে, সরি এখানে আলাই, আলাই বলেছে। ঠিক আছে, এই যে এটা। এরপরে আছে দেখেন, এই যে ওয়া মানে হচ্ছে অ্যান্ড, পার্টিকেল। ঠিক আছে, এই যে ওয়া মানে হচ্ছে অ্যান্ড, পার্টিকেল। তো এখানে একটু এক্সাম্পল দিয়ে উনি বুঝিয়েছে। এখানে আমার মনে হয় খুব বেশি বোঝানোর দরকার না। আর এই যে এখানে আপনার ভোকালিক রিজন, মানে ওই যে একটা কথা বললাম না যে সহজ উচ্চারণের জন্য লামজের লি অনেক সময় কি হয়ে যায়, লাম জবর লা হয়ে যায়। যেমন আপনি যখন আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে কি করছেন, লামজের লি যোগ করছেন না, লিল্লাহ, তাই না? তখন কি হয়ে যাবে, আল্লাহ হু থেকে আল্লাহ হি হয়ে যায়, লিল্লাহ হি বলি না, এটাকে আমরা কি লিখি, লিল্লাহ হি লিখি। তো এখানে লামজের লি, আল্লাহ সুবহানের নামের সাথে লামজের লি আসলে কি হয়ে যায়, লিল্লাহ হি। কিন্তু আমি যখন কি ব্যবহার করব প্রিপোজিশন হিসেবে, মানে প্রোনাউন যখন হু, হু এর সাথে যখন আমি কি ব্যবহার করব, লাম জবর, মানে লামজের লি ব্যবহার করা যায় না। এখানে হচ্ছে ব্যবহার করতে গেলে আপনাকে লাম জবর লা ব্যবহার করতে হবে। মানে প্রোনাউনের আগে যদি আপনি লাম ব্যবহার করেন, এই লাম যে লি প্রিপোজিশন ব্যবহার করতে গেলে সেটা লাম জবর হয়ে যায়, সেটা এখানে বলেছে। যে এখানে দেখেন সামটাইমস ভাওয়েল সাইন আর অ্যাডজাস্টেড ফর ইজ অফ প্রোনাউন্সিয়েশন, মানে ভোকালিক রিজন। এই যে এখানে সহজ উচ্চারণের জন্য অনেক সময় কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে শুধুমাত্র প্রোনাউন্সিয়েশনের জন্য, ওটা গ্রামারের রুলস না, ওটা শুধুমাত্র প্রোনাউন্সিয়েশনের জন্য কিছু ক্ষেত্রে। এবং যে ক্ষেত্রে, যেমন এই যে এখানে হচ্ছে যে যতগুলা 14টা যে প্রোনাউন আছে প্রত্যেকটা প্রোনাউনের ক্ষেত্রেই কি হয়ে যাবে, লামজের লি লাম জবর লা হয়ে যাবে। যখন যে নিয়ম একজনের ক্ষেত্রেও যা ওই গ্রুপে যারা থাকবে সবার ক্ষেত্রে সেম। মানে ইংলিশের মতো না যে এটার জন্য এটা, এই শব্দের জন্য এই নিয়ম, ওই শব্দের জন্য, এমনটা না। যখন যে নিয়মটা ফর্ম করেছে পুরো একটা গ্রুপের জন্য সেই নিয়মটা ফিক্সড। এই জন্য অ্যারাবিককে বলা হয় সাইন্টিফিক। আচ্ছা আমি খুব শর্টে, অনেকটা সময় নিয়েছে আজকে আপনাদের, একটু শর্টে শেষ করি। এখানে দেখেন, এখানে দেখেন পার্টিকেল অফ কুলিং আছে না, হারফু জারব্রিন, পার্টিকেল অফ কুলিং বা প্রিপোজিশন। ঠিক আছে, এরপরে কি আছে, মাজরুর, মানে নাউনের লাস্টে জের হওয়াকে বলা হচ্ছে মাজরুর। তো এখানে কি আছে দেখেন, নর্মালি কি হয়, আল বাই তু, তাপেশ তু আছে না, ফা আসার কারণে কি হয়ে গেছে, ফিল বাই তি। বুঝতে পেরেছি? মানে নর্মালি কি ছিল, আল বাইতু ছিল, শুরুতে প্রিপোজিশন আসছে দেখে কি হয়ে গেছে, ফি আল বাই তি। এই জন্য ফিটাকে বলা হচ্ছে, দেখেন ফি এর একটা নাম আছে, হারফু জার বা হচ্ছে প্রিপোজিশন। আর আল বাই তি, এই যে তাইয়ের নিচে জের আছে না,
এই জন্য এটাকে বলা হচ্ছে কি মাজরুর। মানে আল বাইতি, এটা মানে নিজে কি একটা নাউন না? এটা তো একটা নাউন। এই জন্য এখানে বলেছে কি ইসমন। ইসমন মানে হচ্ছে নাউন। এটার বর্ণনা দিয়েছে কি, প্রথমে বলেছে নাউন। নাউনটা কোন কন্ডিশনে আছে? মাজরুর, মানে জের যুক্ত আছে। মাজরুর মানে হচ্ছে জের। এই জন্য দেখেন এখানে লিখেছে কি ইসমন, মানে এটা একটা নাউন। আর লাস্টে হচ্ছে কি জের আছে বলে এটাকে বলছে মাজরুরুন। ঠিক আছে, জের যুক্ত আছে। এরপরে দেখেন এই যে হারফু জার আর ইসমন মাজরুর। জার আমরা সহজে জার আর মাজরুর বলে ডাকি এটাকে। তো এখানে হারফু জার প্লাস হচ্ছে কি, যে নাউনটা আসছে ইসমুন, এই নাউনটা কি হয়ে গেছে? মাজরুর। মাজরুর হয়ে গেছে, জের যুক্ত হয়ে গেছে। তো এটাকে বলা হচ্ছে কি জারুন ও মাজরুন, এবং এটা হচ্ছে কি ফ্রেজ। ফ্রেজকে আরবিকে বলা হয় কি শিবহু জুমলা। জুমলা হচ্ছে সেন্টেন্স, জুমলা অর্থ হচ্ছে সেন্টেন্স। আর শিবহু মানে পোর্শন বা পার্ট বা পার্শিয়াল। ঠিক আছে, পার্শিয়াল মানে কোন একটা কি মানে, এখানে দেখেন তো একটু, আমি যদি দেখি শিবহু আছে না, এক পেশ আছে না, দেখতে হুম পাচ্ছি? এক পেশ আছে না লাস্টে? আর শুরুতে কিন্তু আলিফ হুম লাম নাই। হুম শুরুতে আলিফ লাম নাই, লাস্টে তানবিন নাই। আবার এখানে পরে যে নাউনটা আছে, যে জুমলা, তাজের তি আছে না? তার মানে কি হুম এখানে কি মুদাফ মুদাফ ইলাইহি আছে না? হুম প্রথমটাকে বলা হচ্ছে পার্শিয়াল, পরেরটাকে কি বলছে? পরেরটা অর্থ হচ্ছে সেন্টেন্স। তো এখানে মাঝখানে কি আসবে? অফ আসবে না? পার্শিয়াল অথবা পোর্শন অফ দা সেন্টেন্স, যেটাকে আমরা ইংলিশে বলি কি ফ্রেজ। মানে সেন্টেন্সের একটা পোর্শন, একটা পার্ট, যেটা কি কমপ্লিট সেন্টেন্স না। মানে যেটার মধ্যে কি থাকে না, সাবজেক্ট ভার্ব থাকে না, মানে সহজ ভাষায়। ঠিক আছে, এবং সেখানে কি থাকে, গ্রুপ অফ ওয়ার্ড থাকে, এবং সেটার লাস্টের ওয়ার্ড অবশ্যই নাউন হয়। আমরা কি জানি, ফ্রেজের লাস্টের ওয়ার্ডটা অবশ্যই নাউন হয়। তো এখানে ফ্রেজ এখানে দুইটা পাবো, একটা হচ্ছে প্রিপোজিশনাল আর একটা অ্যাডভার্বিয়াল। দুইটা ইনশাল্লাহ পাবো। তো এখানেও দেখেন ওই একই কথা বলেছে, এখানে ডেফিনাইট আর্টিকেল ইউজ করেছে, এখানে ইনডেফিনাইট, আর বাকি সব সেম। তো এখানে শিবু জুমলা বলতে কেন ফ্রেজ বলা হচ্ছে? শিবু মানে কি পার্ট অথবা পোর্শন, জুমলা মানে হচ্ছে সেন্টেন্স। মাঝখানে হচ্ছে পজিশন মিন করার জন্য এখানে কি আসছে, মুদাফ মুদাফ ইলাইহি আছে না, এই জন্য পার্ট অফ দা সেন্টেন্স। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি পার্ট অফ দা সেন্টেন্স। আমরা ইংলিশে কি বলি? ফ্রেজ। বুঝতে পেরেছি? মানে এভাবে যদি আমি ভেঙে ভেঙে বলি, আপনাদের এই টার্ম গুলা কিন্তু মনে রাখা সহজ হবে। মানে আমি নিজে এইভাবে প্রথম দিকে মনে রাখতাম। এইটুকু বুঝতে পেরেছি। পরেরটাতে হ্যাঁ যাব। ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে আমি আর এটা নিয়ে বললাম না। এই যে এখানে দেখেন লামজের লি আছে না, এখানে কি হয়েছে? লি এর পরে মান আসছে, এখানে লিমান। লি মানে ফর, মান মানে হচ্ছে হু, ফর হু। এই যে এখানে লিল্লাহি। আর আমরা হচ্ছে অনেক হুম সময় এইভাবে লিখে, এখানে এইভাবে লিখে, মানে অনেকেই লেখার সময় এটা হচ্ছে ভুল। এইভাবে মানে আলিফটা হচ্ছে বাদ পড়ে যায়। ঠিক আছে, মানে আলিফ হামজাতুল ওয়াসাল, এই জন্য ওটা বাদ পড়ে যায়। ঠিক আছে, লিল্লাহি লেখার সময়। এই যে এটা কারেক্ট। আচ্ছা, এটা আমরা দুইটা শুধু অর্থ দেখি। এখানে দেখেন আয়দান। আয়দান মানে হচ্ছে অলসো। ঠিক আছে, এখানে হুম জিদ্দান মানে হচ্ছে ভেরি। শুধু দুইটার মিনিং, আর বেশি কিছু জানতে হবে না এখানে। আয়দান মানে হচ্ছে অলসো, আর হচ্ছে জিদ্দান মানে হচ্ছে ভেরি। আমরা ইংলিশে যে ভেরি ব্যবহার করি, মানে ইন্টেন্সিভ ফর্ম আর কি। আচ্ছা, এখানে দেখেন প্রিপোজিশনের কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। এখানে মিন আছে, এই কারণে কি হয়ে গেছে? আলা কিন হয়ে গেছে। ইলা আছে, এই জন্য কি হয়েছে? রব্বি। এখানে ফি আছে না, এই জন্য তাজের তি, লাইলা তি। তো এখানে এখানে প্রিপোজিশন আসার পরে দেখেন কি হয়ে গেছে, নাউনের নিচে জের হয়েছে না? এটাই উনি দেখিয়েছে। ইলা, সরি, এখানে শুধু ইলা। ইলার পরে কি হয়েছে? আল্লাহ হি। এখানে মিন আছে না? আচ্ছা, এই মিনটা একটু বাদ দিই, এটা ব্যতিক্রম। ঠিক আছে, এখানে বাজের বি প্রিপোজিশন আছে না এখানে? এখানে দেখেন মারহামা তাজের তি। তো এইভাবে করে প্রিপোজিশনের এক্সাম্পল কোরআনে মানে অনেক আছে। আপনি দেখবেন এমন কোনো সেন্টেন্স নাই যেখানে আসলে প্রিপোজিশন পাবেন না। ঠিক আছে,
আমাদের আসল পার্টটাই আমরা শেষ করতে পারি নাই। এটা আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ করি, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। আমার মনে হয় জেন্ডারটা উনি তো হচ্ছে এটা রিপিট করবেন। হুম আমরা হুম ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা শুরু করি। এখানে দেখেন আমাদের অনেক রাত হয়ে গেছে তো, হুম 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 অলরেডি আমার আজকে লেটই হয়ে গেছে একটু। তো এখানে দেখেন আমরা এটা শেষই করতে পারলাম না এই সপ্তাহে। নমিনাল সেন্টেন্স শিখেছি না আমরা? হুম হুম নমিনাল সেন্টেন্স ইনশাল্লাহ শিখেছি। নমিনাল সেন্টেন্সের হচ্ছে কি লাস্টে ফুল স্টপ থাকার অর্থই আমরা কোয়েশ্চেন করব, যে এটা নমিনাল সেন্টেন্স না ভার্বাল সেন্টেন্স। কি দেখে বুঝবো? শুরুতে কি আছে। একটা সেন্টেন্স দেখি ম্যাম, 1 মিনিটে। এই এই- এখানে দেখেন, এখানে লাস্টে কি আছে? ফুল স্টপ আছে। তো এখানে লাস্টে যদি ফুল স্টপ থাকে আমরা কি করব? সেই সেন্টেন্সটা অ্যানালাইসিস করব। লাস্টে ফুল স্টপ থাকলে কোয়েশ্চেন করব যে ইজ ইট এ হুম সেন্টেন্স, মানে এটা কি মানে এটা তো সেন্টেন্স, কারণ কি লাস্টে ফুল স্টপ থাকার অর্থই হচ্ছে সেন্টেন্স। কারণ সেন্টেন্স ছাড়া আপনি লাস্টে ফুল স্টপ বসাইতে পারবেন না, এটা গ্রামাটিক্যালি রং। তো এখানে ফুল স্টপ থাকার অর্থ এটা একটা সেন্টেন্স। তাহলে এই ফুল স্টপ যুক্ত সেন্টেন্স আমরা অ্যানালাইসিস করতে গেলে দেখবো যে মানে এটা নমিনাল সেন্টেন্স না ভার্বাল। কারণ অ্যারাবিকে দুই ধরনের সেন্টেন্স, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে ভার্বাল। নমিনাল সেন্টেন্স যে সেন্টেন্সের শুরুটা হয় হচ্ছে কি মানে নাউন, নাউন অথবা প্রোনাউন দিয়ে, প্রোনাউন দিয়ে। আর ভার্ব হচ্ছে কি ভার্ব দিয়ে শুরু হয়, সহজ ভাষা। তো এখানে কি নাউন অথবা প্রোনাউন দিয়ে যে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে নমিনাল। এখন দেখেন তো যে এখানে কি আছে, শুরুতে কি মোহাম্মদ, মোহাম্মদ কি একটা নাউন না? নাউন দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে নমিনাল সেন্টেন্স। আর নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। মানে সাবজেক্ট হচ্ছে কি যাকে নিয়ে বলা হচ্ছে, আর যে যা কিছু বলা হচ্ছে সেই বক্তব্যটা হচ্ছে প্রেডিকেট। তো এখানে দেখেন তো যে নাউন অথবা প্রোনাউন দিয়ে যে নমিনাল সেন্টেন্স শুরু হলো সেটা হচ্ছে আমার সাবজেক্ট। কি দিয়ে শুরু হয়েছে? মোহাম্মদুন, নাউন দিয়ে শুরু হয়েছে না? হুম তো নাউন দিয়ে শুরু হইলে সেই নাউনের লাস্টে অবশ্যই কি থাকবে? পেশ যুক্ত নাউন হতে হবে। লাস্টে কি আছে? পেশ আছে না? তার মানে হুম প্রথমটা আমার সাবজেক্ট। মানে সিঙ্গেল নাউন হইতে হবে এবং সেটা কি পেশ যুক্ত হইতে হবে, তাই না? হুম এবং হুম প্রোনাউন থাকলে আমার পেশ যুক্ত দরকার নাই, শুধু নাউনের ক্ষেত্রে দেখবো পেশ যুক্ত আছে কিনা। পেশ যুক্ত না হলে সেটা সাবজেক্ট হইতে পারবে না, শর্ত একটাই। তো এখানে দেখেন এটা আমার সাবজেক্ট পেলাম, এখন আমি কি খুঁজবো? প্রেডিকেট খুঁজবো। প্রেডিকেট তিনটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে সিঙ্গেল নাউন হইলে পেশ যুক্ত হবে। সিঙ্গেল নাউন হইলে কি হবে? এক পেশ অথবা দুই পেশ যুক্ত কোনো একটা নাউন হবে। না হলে প্রিপোজিশন প্লাস নাউন আসবে, না হলে কি অ্যাডভার্ব আসবে। তাই তো? তিনটা হুম জিনিস, এক দুই তিনটা জিনিস প্রেডিকেট হিসেবে আসতে পারে। তো এখানে দেখেন তো কি আছে, একটা নাউন আছে না? তলিবুন মানে এ স্টুডেন্ট, এটা তো একটা নাউন। এটা কি হুম পেশযুক্ত নাউন আছে না? তার মানে প্রথমটা আমরা পেয়ে গেছি না? হুম হুম তলিবুন, তাহলে এটা আমার প্রেডিকেট। ঠিক আছে? তো সাবজেক্ট আর প্রেডিকেট মাঝখানে কি কোনো অ্যাকশন ভার্ব আছে? নাই, হুম হুম কোনো অ্যাকশন ভার্ব নাই, দুইটাই তো নাউন। হুম তো হুম যেহেতু অ্যাকশন ভার্ব যদি না থাকে, ইংলিশে কি হয় না, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। তো অ্যাকশন ভার্ব না থাকলে মাঝখানে সাবজেক্ট আর প্রেডিকেটের মাঝখানে, মানে সাবজেক্ট প্রেডিকেটের মাঝখানে আমরা কি বসে? একটা কপুলা ভার্ব নিয়ে আসি। হুম তো হুম এখানে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার আছে, আমার কপুলা হিসেবে ইজ আসতে হবে। এই হুম যে এখানে আসছে দেখেন, মোহাম্মদ ইজ এ, মানে তলিবুন মানে এ স্টুডেন্ট, মোহাম্মদ মানে তো মোহাম্মদ, আর মাঝখানে কি আসছে? ইজ আসছে। সাবজেক্ট প্রেডিকেট দুইটার মাঝখানে কানেক্টিং হিসেবে একটা কপুলা ভার্ব আসছে। এটাই নমিনাল সেন্টেন্স, এর বাইরে কিছু নেই। ঠিক আছে, আমরা আজকে ইনশাল্লাহ শেষ করি। হুম ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক নেক্সট আছে। উইকে দেখা হবে, হ্যাঁ। আল্লাহ হ্যাঁ হাফেজ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বুঝতে সমস্যা হয়েছে?